বাংলার বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পূর্বেও আমরা পাঠ করে আপনাদের শুনিয়েছি। আপনাদের অনেকেরই ভালো লেগেছে এবং অনেকেই খুব ভালো মতামত আমাদের জানিয়েছেন। তাই আপনাদের উৎসাহে আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছে কনুর বাংলা। গল্পটির নাম হীরা মানিক জলে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচয় আপনাদের কম বেশি সকলের জানা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড়, আরণ্যক, মিশমীদের কবচ ইত্যাদি। হীরা মানিক জলে এই গল্পটিও একটি অন্যতম সাহিত্য সৃষ্ট তার। তো চলুন শুরু করা যাক আজকের গল্প হীরা মানিক জলে। ছোট্ট গ্রাম সুন্দরপুর। একটি নদীও আছে গ্রামের উত্তর প্রান্তে। মহকুমা থেকে 12-13 মাইল, রেল স্টেশন থেকেও 7-8 মাইল এই গ্রামটি। গ্রামের মুস্তফি বংশ একসময় সমৃদ্ধশালী জমিদার ছিলেন। এখন তাদের অবস্থা আগের মতো না থাকলেও আশেপাশের অনেকগুলি গ্রামের মধ্যে তারাই এখনো পর্যন্ত বড়লোক বলে গণ্য। যদিও ভাঙা পুজোর দালানে আগের মতো জাঁকজমকে এখন আর পুজো হয় না। প্রকাণ্ড বাড়ির যে মহলগুলোর ছাদ খসে পড়েছে, গত 20-30 বছরের মধ্যে সেগুলো মেরামত করবার পয়সা জোটে না। বাড়ির মেয়েদের বিবাহ দিতে হয়। কিরানি পাত্রদের সঙ্গে অর্থের এতই অভাব। সুশীল এই বংশের ছেলে, ম্যাট্রিক পাস করে বাড়ি বসে আছে। বড় বংশের ছেলে, তাই পূর্বপুরুষের মধ্যে কেউ কখনো চাকুরি করেননি। সুতরাং বাড়ি বসেই বাপের অন্ন ধ্বংস করুক, এই ছিল বাড়ির সকলেরই প্রচ্ছন্ন অভিপ্রায়। সুশীল তাই করে আসছে অবশ্যই। সুন্দরপুর গ্রামে ব্রাহ্মণ কায়স্থের বাস খুব বেশি নেই। আগে অনেক ভদ্র গৃহস্থের বাস ছিল। তাদের সবাই এখন বিদেশে চাকরি করে বড় বড় বাড়ি জংলাবৃত্ত হয়ে পড়ে আছে। মুস্তফিদের প্রকাণ্ড ভদ্রাসনের দক্ষিণে ও পূর্বে তাদের দৌহিত্র রায় বংশ বাস করে। পূর্বে যখন মুস্তফিদের সমৃদ্ধির অবস্থা ছিল, তখন বিদেশ থেকে কুলগৌরব সম্পন্ন রায়দের আনিয়ে কন্যাদান করে জমি দিয়ে এখানেই বাস করিয়েছিলেন এরা। কালের বিপর্যয়ে এই রায় বংশের ছেলেরা এখন সুশিক্ষিত ও প্রায় সকলেই বিদেশে ভালো চাকরি করে। নগদ টাকার মুখ দেখতে পায় এরা। বাড়ি কেউ বড় একটা আসে না। যখন আসে তখন খুব বড় মানুষই চাল দেখিয়ে আবার চলে যায়। পদে পদে মাতুল বংশের ওপর টেক্কা দিয়ে যেন তাদের 2-1 মাস স্থায়ী পল্লীবাসের সর্বপ্রধান লক্ষ্য। এটা আশ্বিন মাস। পুজোর বেশি দিন দেরি নেই। অঘোর রায়ের বড় ছেলে অবনী স্বস্তিক বাড়ি এসেছে। শোনা যাচ্ছে দুর্গোৎসব না করলেও অবনী এবার ধুমধামে নাকি কালী পুজো করবে।
অবনী সরকারি দপ্তরে ভালো চাকরি করে। অবনীর বাবা অঘোর রায় ছেলের কাছেই বিদেশে থাকেন। তিনি এই সময় বাড়ি আসেননি। তার মেজ ছেলে অখিলের সঙ্গে পুরী গিয়েছেন। অখিল যেন কোথাকার সাব ডেপুটি। 15 দিন ছুটি নিয়ে স্ত্রী পুত্র ও বৃদ্ধ পিতাকে নিয়ে বেড়াতে বার হয়েছে। সুশীল অবনীদের বৈঠকখানায় বসে এদের চালবাজির কথা শুনছিল অনেকক্ষণ থেকে। অবনী বললে, মামা, তোমাদের বড় 17 ইঞ্চি আছে? একখানা দালানজোড়া 17 ইঞ্চি তো ছিল জানি, কিন্তু সেটা ছিঁড়ে গিয়েছে জায়গায় জায়গায়, বলল সুশীল। ছেঁড়া 17 ইঞ্চি আমার চলবে না। তাহলে কলকাতায় লোক পাঠিয়ে ভালো একখানি বড় 17 ইঞ্চি কিনে আনি। বন্ধু বান্ধব 5 জন আসবে, তাদের সামনে বার করার উপযুক্ত হওয়া চাই তো। আর বড় আলো আছে? সুশীল বলে, বাতির ঝাড় ছিল, এক এক থাকে কাজ খুলে গিয়েছে, তাতে চলে তো নিও। তোমাদের তাতেই কাজ চলে, বলল অবনী। কেন চলবে না? দেখায় খুব ভালো। তাছাড়া দুর্গোৎসবের কাজ দিন মানেই রাত্রে আরতি হয়ে গেলেই আলোর কাজ তো মিটে গেল। অবনী বলে, আমার ডে লাইটের ব্যবস্থা করতে হবে দেখছি। কালী পুজোর রাতে আলোর ব্যবস্থা একটু ভালো রকম থাকা দরকার। ইলেকট্রিক আলোয় 12 মাস বাস করা অভ্যেস। সত্যি পাড়া গায়ে বসে এমন অসুবিধে হয়। বৃদ্ধ সত্যনারায়ণ গাঙ্গুলি তার ছোট ছেলের একটা চাকরির জন্য অবনীর কাছে কয়েকদিন ধরে হাঁটাহাঁটি করে একটু, অবশ্যই খুব সামান্যই একটু ভরসা পেয়েছিলেন। তিনি অমনি বলে উঠলেন, তা অসুবিধা হবে না। বলি, তোমার বাবাজি কি রকম জায়গায় থাকো? তোমরা বাবাজি কি রকম জায়গায় থাকো? কি ধরনের থাকো তা আমার জানা আছে তো। গঙ্গা চানের যোগে কলকাতা গেলেই তোমাদের ওখানে গিয়ে উঠি, আর সে কি যত্ন! ওহ, ইলেকট্রিক আলো না হলে কি বাবাজি তোমাদের চলে? সুশীল কলকাতায় 2-1 বার মাত্র গিয়েছে। আধুনিক সভ্যতার যুগে নতুন জিনিসই তার অপরিচিত। শিক্ষিত ওই শহুরে বাবু অবনী, তার সঙ্গে ভয়ে ভয়ে কথা বলতে হয়। তবুও সে বললে, ডে লাইটের চেয়ে কিন্তু ঝাড় লণ্ঠন দেখায় ভালো। অবনী হেসে উঠল। ওহে, যে যুগে জমিদার পুত্রেরা নিষ্কর্মা বসে থাকতো আর হাতিতে চড়ে জড়দগ বেরোত মতো ঘুরে বেড়াতো, ওসব চাল ছিল সে কালের। মডার্ন যুগে ওসব অচল, বুঝলে মামা? এ হলো প্রগতির যুগ। হাতির বদলে এসেছে ইলেকট্রিক লাইট। সেকালে আঁকড়ে বসে থাকলে চলবে না। বনেদি পুরনো আমলের চালচলন আবাল্য অভ্যস্ত সুশীল। বয়সে যুবক হলেও প্রাচীনের ভক্ত। সে বললে, কেন, হাতি চড়াটাই খারাপ দেখলে?
অবনী বলে, হাতির মতো মোটা জানোয়ারের ওপর বসে থাকা পেট মোটা নাদুস নুদুস বলে থেমে গেলেন। সত্যনারায়ণ গাঙ্গুলি বললেন, গোবর গণেশ? অবনী, জমিদারের ছেলেরই শোভা পায়, কিন্তু কাজে যারা ব্যস্ত, সময় যাদের হাতে কম, দিনে যাদের 30 মাইল চক্কর দিয়ে বেড়াতে হয় নিজের কাজে বা অফিসের কাজে, তাদের পক্ষে দরকার মোটর বাইক বা মোটর কার। স্মার্ট যারা, তাদের উপযুক্ত যানই হচ্ছে প্রয়োজন। সুশীল প্রতিবাদ করে বলল, স্মার্ট কারা জানি না। মুঘল বাদশাদের সময় আকবর ঔরঙ্গজেবের মতো বীর হাতিতে চড়ে যুদ্ধ করত, তারা স্মার্ট হলো না। হলো তোমাদের কলকাতার আদ্যির পাঞ্জাবি পরা চশমা চোখকে ছোকরা বাবুর দল, যারা বাপের পয়সায় গড়ের মাঠে হাওয়া খায়, কিংবা শখে পড়ে 2-10 কদম মোটর ড্রাইভ করে। তারা অত বড় সাম্রাজ্য স্থাপন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, তারা হাতিতে চড়ে যুদ্ধ করত। পুরুরাজ হাতির পিঠে চলে আলেকজান্ডারের গ্রিক বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছিল, তারা স্মার্ট ছিল না। স্মার্ট হলো সিনেমার ছোকরা, অ্যাক্টরের দল। সুশীল সেখান থেকে উঠে চলে এলো। অবনীর ধরন তার ভালো লাগেনি। দুঃসম্পর্কের মামা ভাগ্নে, কোনো কালেই দৌহিত্র বংশের লোক, এই পর্যন্তই। এখন তাদের সঙ্গে প্রত্যক্ষ কী যোগ আছে? কিছুই না। জমিদারের ছেলেদের ওপর অবনীর এ কটাক্ষ সুশীলের মনে হলো তাকে লক্ষ্য করেই করা হয়েছে। তা করতে পারে, এরা এখন সব হঠাৎ বড়লোকের দল। পুরনো বংশের ওপর এদের রাগ থাকা অসম্ভব নয়। সুশীল জমিদার পুত্রও বটে, নিষ্কম্মাও বটে। বসে খেতে খেতে দিন কতক পরে পেট মোটা হয়ে উঠবে, এই বিষয়েও সন্দেহ নেই। অবনী তাকে লক্ষ্য করেই বলেছে, নিশ্চয়। বাড়ি এসে সুশীল জ্যাঠামশাইকে জিজ্ঞাসা করলে, আচ্ছা জ্যাঠামণি, আমাদের বংশে কখনো কেউ চাকরি করেছে? জ্যাঠামশাই তারাকান্ত মুস্তফির বয়স 70-এর কাছাকাছি। তিনি পুজোর দালানের সঙ্গে ছোট কুটিরতে সারাদিন বৈষয়িক কাগজপত্র দেখেন এবং মাঝে মাঝে গীতা পাঠ করেন। ঘরটার কুলুঙ্গিতে ও দেওয়ালের গায়ের তাকে গত 50 বছরের পুরনো পাঁজি সাজানো রয়েছে। তারাকান্ত উত্তর দিলেন, কেন বাবা সুশীল, এই বংশ কারোর কোনো ভাবনা ছিল যে চাকরি করবে? ছেলেরা কি করতো জ্যাঠামণি? পায়ের ওপর পা দিয়ে বসে খেয়ে আমাদের পুরুষানুক্রমে চলে আসছে। তবে আজকাল বড় খারাপ সময় পড়েছে, জমি জমাও অনেক বেড়ে গিয়েছে। জমি জমা বেরিয়ে গিয়েছে, তাই যা হয় একটু কষ্টও হচ্ছে। কি আবার করবে, ওতে আমাদের মান যায়। সুশীল কথাটা ভেবে দেখলে অবসর সময়
অবনীর কথাগুলো হিংসেতে ভরা ছিল। এখন দেখা যাচ্ছে অবনীদের বাইরে বাইরে বেরিয়ে চাকরি না করলে চলে না, আর তাদের চিরকাল চলে আসে বাড়ি বসে। এতে অবনীর হিংসের কথা বই কি। মামার বাড়ি খেয়ে চিরকাল ওরা মানুষ, আজ হঠাৎ বড়লোক হয়ে চাল দেওয়া কথাবার্তায় সে মাতুল বংশকেই ছোট করতে চায়। সুশীল এর প্রমাণ অন্য একদিন থেকে খুব শীঘ্রই পেল। মুস্তাফিদের সাবেকি পুজোর মণ্ডপে দুর্গোৎসব টিমটিম করে সমাধা হলো। লোকের পাতে ছেঁচড়া, কলাইয়ের ডাল, ক্ষেতের রাঙা নাগরা, চালের ভাত, পুকুরের মাছ, জলো দুধলো দই ও চিনির ডেলা ডোঙা মন্ডা খাইয়ে কাটল। কিন্তু অবনীদের বাড়ি যে কালী পুজো হলো, সে একটা দেখবার জিনিস। কালী পুজোর রাত্রে গা শুদ্ধ পোলাও মাংস, কলকাতা থেকে আনা দই রাবড়ি সন্দেশ খেলে, টিন দামি সিগারেট নিমন্ত্রিতদের জন্য বিলি হলো। পরদিন দুপুরে যাত্রা ও ভাসানের রাত্রে প্রীতি সম্মেলনে প্রচুর জলযোগের ব্যবস্থা ছিল। অবনীর এক বন্ধু আবার ম্যাজিক লণ্ঠনের স্লাইড দেখিয়ে স্বাস্থ্য সম্বন্ধে এক বক্তৃতাও করলে। গ্রামের লোক সবাই ধন্য ধন্য করতে লাগলো। এই গায়ে এমনটি আর কখনো হয়নি, কেউ এমনটি দেখেনি। সকলের মুখে অবনীর সুখ্যাতি, কিন্তু তাতে কোনো ক্ষতি ছিল না যদি তারা সেই সঙ্গে অমনি মুস্তফি জমিদারদের ছোট করে না দিত। না, মুস্তফিরা কখনো এদের সঙ্গে দাঁড়ায়। বলে কিসে আর কিসে, যা বলেছ ভায়া, নামে তালপুকুর ঘটি ডোবে না। শুধু লম্বা 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 কথায় আছে, আর কিছু নেই রে ভাই। এ ধরনের কথা একদিন সুশীলের নিজের কানেই গেল। নিজেদের পুকুরের ঘাটে বসে সুশীল ছিপে মাছ ধরছে। গায়ের ওর পরিচিত দুটো ভদ্রলোক কথা বলতে বলতে পথ দিয়ে যাচ্ছেন। একজন বললেন, মুস্তফিদের ওপর এবার খুব এক খাত নিয়েছে অবনী। অপরজন বললে, তার মানে মুস্তফিদের আর কিছু বলার নেই, আর কিছু নেই। সব ছেলেগুলো বাড়ি বসে বসে খাবে। আজকালকার দিনে কি আর সেকেলের বনেদি চাল চলে? লেখাপড়া তো একটা ছেলেও ভালো করে শিখলো না। লেখাপড়া শিখেও তো ওই সুশীলটা বাপের হোটেলে দিব্যি বসে খাচ্ছে। ওদের কখনো কিছু হবে না, এই বলে দিলাম। যত সব আলসে আর কুড়ে। কথাটা সুশীলের মনে লাগলো। এদিক থেকে সে কোনোদিন নিজেকে বিচার করে দেখেনি। চিরকাল তো এই রকম হয়ে আসছে তাদেরই বংশে। এতদিন কেউ কিছু বলেনি। আজকাল বলে কেন বলছে? পাশের গ্রামে সুশীলের এক বন্ধু থাকত। সুশীল তার সঙ্গে দেখা করতে
গেল। ছেলেটির নাম প্রমোদ। তার বাবা একসময় মুস্তাফিজের স্টেটের নায়েব ছিলেন, কিন্তু তারপর চাকুরি ছেড়ে মাল চালানি ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। প্রথমে প্রমোদ বেশ বুদ্ধিমান ও বলিষ্ঠ যুবক। সে নিজের চেষ্টায় গ্রামে একটা নৈশ স্কুল করেছে, একটা দরিদ্র ভাণ্ডার খুলেছে। তার পেছনে গ্রামের তরুণদের যে দলটি গড়ে উঠেছে, গ্রামের মঙ্গলের জন্যে তারা না করতে পারে এমন কাজ নেই। সম্প্রতি প্রমোদ বাবার আড়তে বেরোতে আরম্ভ করেছে। সুশীল বললে, প্রমোদ, আমাকে তোমাদের কাজ শেখাবে তোমাদের আড়তে? প্রমোদ আশ্চর্য হয়ে ওর দিকে চেয়ে বললে, কেন বলো তো, এ কথা কেন তোমার মুখে? বসে বসে চিরকাল বাপের ভাত খাবো? তোমাদের বংশে কেউ কখনো অন্য কাজ করেনি, তাই বলছি। হঠাৎ এমতি বুদ্ধি ঘটল কেন তোমার? সে বলবো পরে, আপাতত একটা হিল্লে করে দাও তো। ওর মধ্যে কঠিন আর কি। যেদিন ইচ্ছে এসো। প্রমোদ তার বাবার কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। এক মাস পরে, মাসখানেক ধরে সুশীল ওদের আড়তে বেড়াতে লাগলো, কিন্তু ক্রমশ সে দেখল ভুসিমাল চালানির কাজের সঙ্গে তার অন্তরের যোগাযোগ নেই। তার বাবা ছেলেকে আড়তে যোগ দিতে বাধা দেননি, বরং বলেছিলেন ব্যবসার কাজে যদি কিছু টাকা দরকার হয় তাও তিনি দেবেন। একদিন তিনি জিজ্ঞাসা করলেন, আড়তের কাজ কীরকম হচ্ছে? সুশীল বললে, ও ভালো লাগে না, তার চেয়ে বরং ডাক্তারি পড়ি। সুশীলের বাবা বললেন, তোমার ইচ্ছে, তাহলে কলকাতায় গিয়ে দেখে শুনে এসো। কলকাতায় এসে সুশীল দেখলে ডাক্তারি স্কুলে ভর্তি হবার সময় এখন নয়। ওদের বছর আরম্ভ হয় জুলাই মাসে। তার এখনো 3-4 মাস দেরি। সুশীলের এক মামা খিদিরপুরে তাদের বাড়ি। তার বাড়িতেই সুশীল এসে উঠল। তারই পরামর্শে সে 2-1টা অফিসে কাজের চেষ্টা করতে লাগলো। দিন 15 অনেক অফিসে ঘোরাফেরা করেও সে কোথাও কোনো কাজের সুবিধে করতে পারলে না। এদিকে টাকা এলো ফুরিয়ে। মামার বাসায় খাবার খরচ লাগতো না অবশ্য, কিন্তু হাত খরচের জন্য রোজ 1 টাকা দরকার হতো। বাবার কাছে সে চাইবে না। নগদ টাকার সেখানে বড় টানাটানি, সে জানে। একটা কিছু না করে এবার বাড়ি ফিরবার ইচ্ছে নেই তার, অথচ করাই বা যায় কি? সন্ধ্যার দিকে গড়ের মাঠে বসে রোজ ভাবে। সুশীল সেদিন গড়ের মাঠের একটা নির্জন জায়গায় বসে চুপচাপ ভাবছিল। বড্ড গরম পড়ে গিয়েছে। খিদিরপুরে
তার মামার বাড়িতেও ছোট ছোট ছেলে মেয়েদের চিৎকার উপদ্রবে সদা সরগরম। সেখানে গিয়ে একটা ঘরে 3-4টি 8-10 বছরের মামাতো ভাইয়ের সঙ্গে এক ঘরে রাত কাটাতে হবে। সুশীলের ভালো লাগছে না আদৌ। তাদের অবস্থা এমন খারাপ হতে পারে, কিন্তু দেশের বাড়িতে জায়গার কোনো অভাব নেই। ওপরে নিচে বড় বড় ঘর আছে, লম্বা লম্বা দালান, বারান্দা। পুকুরের ধারের দিকে বাইরের মহলে এত বড় একটা রোয়াক আছে যে সেখানে অনায়াসে একটা যাত্রার আসর করে হতে পারে। এমন সব জ্যোৎস্না রাতে কতদিন সে পুকুরের ধারে এই রোয়াকটায় একা বসে কাটিয়েছে। পুকুরের ওপারে নারকেল গাছের সারি, তার পেছনে রাধা গোবিন্দের মন্দিরের চূড়োটা, সামনের দিকে ওর ঠাকুরদাদার আমলের পুরনো বৈঠকখানা। এই বৈঠকখানায় এখন আর কেউ বসে না। কাঠ ও বিচুলি, শুকনো তেঁতুল, ভুসি, ঘুঁটে ইত্যাদি রাখা হয় বর্ষাকালে। মাঝে মাঝে এখানে সাপ দেখা যায়। সেবার ভাদ্র মাসে তাল নবমীর ব্রতের ব্রাহ্মণ ভোজন হচ্ছে পুজোর দালানে। হঠাৎ একটা চেঁচামেচি শোনা গেল পুকুর পাড়ের পুরনো বৈঠকখানার দিকে। সবাই ছুটে গিয়ে দেখে হরিচাকর বৈঠকখানার মধ্যে ঢুকেছিল বিচালি পারবার জন্য। সেই সময় তাকে নাকি দংশন করেছে। হই হই হলো, লোকজন এসে সারা বৈঠকখানায় মালামাল করে বার করে খোঁজাখুঁজি করতে লাগলো সাপে, কিন্তু কিছু দেখা গেল না। হরিহর চাকর বললে সে দেখেনি, বিচুলির মধ্যে থেকে তাকে কামড়েছে। ওঝার জন্যে রানীনগরে খবর গেল। রানীনগরের ওঝা 3টে জেলার মধ্যে বিখ্যাত। তারা এসে ঝাড়ফুঁক করে হরিহরকে সে যাত্রায় বাঁচালো। লোকজন খুঁজে বের করল প্রকাণ্ড এক গোকরা। হরিহর যে বেঁচে গেল তার পুনর্জন্ম বলতে হবে। বাবু ম্যাচিস আছে? ম্যাচিস? সুশীল চমকে মাথা তুলে দেখলে একটি কালো মতো লোক। অন্ধকারে ভালো দেখা গেল না। নিম্ন শ্রেণীর অশিক্ষিত বাঙালি লোক বলেই সুশীলের ধারণা হলো, কারণ তারাই সাধারণত দেশলাইকে ম্যাচিস বলে থাকে। সুশীল ধূমপান করে না, সুতরাং সে দেশলাইও রাখে না। সে কথা লোকটাকে বলতে সে চলেই যাচ্ছিল, কিন্তু খানিকটা গিয়ে আবার অন্ধকারের মধ্যে যেন কি ভেবে ফিরে এলো। সুশীলের একটু ভয় হলো। লোকটিকে এবার সে ভালো করে দেখে নিয়েছে। অস্পষ্ট অন্ধকারের মধ্যে বেশ সবল, শক্ত হাত পা, চেহারা গুন্ডা হওয়া বিচিত্র নয়। সুশীলের পকেটে বিশেষ কিছু টাকা নেই। টাকা 3 টাকা আছে মাত্র। সুশীল একটু সতর্ক হয়ে সরে বসল। লোকটা ওর কাছে এসে বিনীত সুরে বললে, বাবুজি 2 আনা পয়সা হবে? সুশীল বিনা বাক্যবায়ে একটা 2 আনি পকেট থেকে বের করে লোকটার হাতে দিল। তাই নিয়ে যদি খুশি হয় হোক না। এখন ও চলে গেলে যে হয় তা ভালো হয়। চলে যাওয়ার কোনো লক্ষণ কিন্তু লোকটার মধ্যে দেখা গেল না।
সে সুশীলের কাছেই এসে সকৃতজ্ঞ স্বরে বললে, বহুত মেহরবানি আপনার বাবু, আমার আজ খাওয়ার কিছু ছিল না, এই পয়সা নিয়ে হোটেলে গিয়ে রুটি খাবো। বাবুজির ঘর কোথায়? ভালো বিপদ দেখা যাচ্ছে। পয়সা পেয়ে তবুও নড়ে না, নিশ্চয়ই আরও কিছু পাবার মতলব আছে। সুশীল চারিদিকে একবার তাকিয়ে দেখলে কাছাকাছি কেউ নেই। পকেটে টাকা তিনটে ছাড়া সোনার বোতামটাও আছে জামায়। হঠাৎ এখন মনে পড়ল, ও উত্তর দিলে কলকাতাতেই বাড়ি, বালিগঞ্জে। আমার কাকা পুলিশে কাজ করেন কি না, এদিকে রোজ বেড়াতে আসেন মোটর নিয়ে। এতক্ষণে এলেন বলে রেড রোডে মোটর রেখে এখানেই আসবেন। আমি এখানে থাকি রোজ, উনি জানেন। বেশ বাবু, আপনাকে দেখেই বড় ঘরানা বলে মনে হয়। সুশীলের মনে হলো লোকটা কি। জিজ্ঞাসা করলে, তুমি কোথায় থাকো? মেটিয়া বুড়ুজিয়া বাবু। কিছু করো নাকি? জাহাজে কাজ করতাম, এখন কাজ নেই, ঘুরি ফিরি কাজের খোঁজে। রুটি জোগাড় করতে হবে তো। লোকটার সম্বন্ধে সুশীলের কৌতূহল আরও বেড়ে গেল। তাছাড়া লোকটার কথাবার্তায় ধরনে মনে হয় লোকটা খুব একটা খারাপ ধরনের নয় হয়তো। সুশীল বললে, জাহাজে কতদিন খালাসিগিরি করেছ? 10 বছরের কিছু ওপর হবে। কোন কোন দেশে গিয়েছ? সব দেশে, যে দেশে বলবেন সে দেশে। জাপান লাইন, বিলেত লাইন, জাভা সুমাত্রার লাইন, এশিয়ান পেঙ্গুইন, এসএস গোলকুন্ডা, এসএস নলডেরা, পিয়ানোর বড় জাহাজ নলডোরা নাম শুনেছেন তো? পিয়ানো কি জিনিস পল্লীগ্রামের সুশীল তা বুঝতে পারলে না। না, ওসব নাম সে শোনেনি। তা বাবুজি, আপনার কাছে ছিপাবো না, সবার পিয়ে পিয়ে কাজটা খারাপই হয়ে পড়ল। জাহাজ থেকে ডিসচার্জ করে দিল, এখন এই কেষ্ট যাচ্ছে। মুখ ফুটে কাউকে বলতে পারিনি। কি করব নাসিব বাবুজি, জাহাজের কাজ আর পাবে না। পাবো বাবুজি, ডিসচার্জ সার্টিফিকেট ভালো আছে, শরাব টরাবের কথাও ওতে কিছু নেই। ক্যাপ্টেনটা ভালো ছিল, তাকে কেঁদে গোড় পাকড়ে বললাম, সাহেব আমার রুটি মেরো না, ও কথা লিখো না। লোকটি আরেকটু কাছে এসে ঘেঁষে বসল, বললে, আমার নসিব খারাপ বাবু, নয়তো আমার আজ চাকরি করে খেতে হবে কেন? আজ তো আমি রাজা। সুশীল মৃদু কৌতূহলের সুরে জিজ্ঞাসা করলে, কি রকম? লোকটি এদিক ওদিক চেয়ে সুর নামিয়ে বললে, আজ আর বলবো না, এইখানে কাল আপনি আসতে পারবেন? কেন পারবো না? তাই আসবেন কাল। আচ্ছা বাবু, আপনি পুরনো লেখা পড়তে পারেন? সুশীল একটু আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চেয়ে বলল, কি লেখা? সে কাল বাতলাবো। আপনি কাল এখানে আসবেন, তবে বেলা থাকতে আসবেন, সুরত ডুববার আগে। মামার বাড়িতে
এসে কৌতূহলে সুশীলের রাতের চোখে ঘুমই এলো না। একবার তার মনে হলো জাহাজি মাল্লা কত দূর কত দেশ ঘুরেছে, কোন এক আশ্চর্য ব্যাপারের কথা কি তাকে বলবে, কোন নতুন দেশের কথা পুরনো লেখা কিসের। ওর ছোট মামাতো ভাই সনদ ওর পাশে শোয়। গরমে তারও চোখে ঘুম নেই। খানিকটা উসকুস করার পরে সে উঠে সুইচ টিপে আলো জ্বালল। বললে, দাদা চা খাবে? চা করব? এত রাত্রে চা কি করে? কি করি বলো, ঘুম আসছে না চোখে, খাও একটু চা। সনদ ছেলেটিকে সুশীল খুব পছন্দ করে। কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, লেখাপড়াতেও ভালো, ফুটবল খেলায় এরই মধ্যে বেশ নাম করেছে। কলেজ টিমের বড় বড় ম্যাচে খেলবার সময় ওকে ভিন্ন চলে না। এই খেলাগুলোতে তার অংশগ্রহণ থাকবেই। সনতের আর একটা গুণ, ভয় বলে কোনো জিনিস নেই তার শরীরে। মনে হয় দুনিয়ার কোনো কিছুকে সে গ্রাহ্য করে না। দুবার এই স্বভাবের দোষে তাকে বিপদে পড়তে হয়েছিল। একবার খেলার মাঠে এক সার্জেন্টের সঙ্গে মারামারি করে নিজে তাতে মার খেয়েছিল, খুব মার দিয়েও ছিল। সেবার ওর বাবা টাকা কড়ি খরচা করেও জেলের দরজা থেকে ফিরিয়ে আনে। আরেকবার মাহেশের রথ তলায় একটি মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুন্ডার ছুরিতে প্রায় প্রাণ দিয়েছিল আর কি। স্থানীয় স্বেচ্ছাসেবক যুবক দল ওকে গুন্ডাদের মাঝখান থেকে টেনে উদ্ধার করে আনে। সুশীল বললে, সনদ কতদূর লেখাপড়া করবি ভাই? দেখি দাদা, বিএসসি পর্যন্ত পড়ে একটা কারখানায় ঢুকে কাজ শিখব। কলকাতার দিকে আমার ঝোঁক, সে তুমি জানোই। আমি যদি কোনো ব্যবসায় নামি, আমার সঙ্গে তুই থাকবি? নিশ্চয় থাকবো। তুমি যেখানে থাকবে, যা করবে আমি তাতে থাকি, এ আমার বড়ই ইচ্ছে। কিন্তু কি ব্যবসা করবে ভাবছো দাদা? আচ্ছা, কাউকে এখন এসব কিছু বলিস না, তোকে আমি জানাবো ঠিক সময় মতো। তোকে নইলে আমার চলবে না। চল আজ শুয়ে পড়ি, রাত 2 বাজে। পরদিন সুশীল গড়ের মাঠে নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে একা বসে রইল। বেশ কিছুক্ষণ কেটে গেল, তবুও লোকটির দেখা নেই। অন্ধকার নামল। আসবে না সে লোক? হয়তো না, কি একটা বলবে ভেবেছিল কাল। রাতারাতি তার মন ঘুরে গেছে। রাত 8টার সময় সুশীল উঠে যেতে যাবে, এমন সময় পেছনে পায়ের শব্দ শুনে সে চেয়ে দেখল। পরক্ষণেই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। লোকটা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। বলল, সালাম বাবুজি, মাফ করবেন, বড় দেরি হয়ে গেল। এই দেখুন। লোকটার পায়ের ওপর দিয়ে ভারী একটা জিনিস চলে গিয়েছে যেন। সাদা কাপড়ের ব্যান্ডেজ বাঁধা, কিন্তু ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে। সুশীল বললে, এ কি হয়েছে পায়ে? এই জন্যই দেরি হয়ে গেল বাবুজি। বাড়ি থেকে বেরিয়েছি, আর একটা ভারী হাতে ঠেলা গাড়ি পায়ের ওপর এসে পড়ল।
দুজন লোক ঠেলছিল, তাদের সঙ্গে মারামারি হয়ে গেল আমার সঙ্গের লোকেদের। বসো বসো, তোমার পায়ে দেখছি সাংঘাতিক লেগেছে, না এলেই পারতে। না এলে আপনি তো হারিয়ে যেতেন, আপনাকে আর পেতাম কোথায়? রিক্সা করে এসেছি বাবুজি, দাঁড়াতে পারছি না। লোকটা ঘাসের ওপর বসে পড়ল, বললে, আজ অন্ধকার হয়ে গিয়েছে বাবুজি, আজ কোনো কাজ হবে না। লোকটা কথা বলবে, সুশীল শুনবে, এতে দিনের আলোর কি দরকার? সুশীল বুঝতে পারলে না, বললে, কি কথা বলবে বলছিলে, বলে যাও না। লোকটা ধীরে ধীরে চাপা গলায় অনেক কথা বলল। মোটামুটি তার বক্তব্য এই, তার বাড়ি আগে ছিল পশ্চিমে, কিন্তু অনেক দিন থেকে সে বাংলাদেশে আছে এবং বাঙালি খালাসিদের সঙ্গে কাজ করে বাংলা শিখেছে। লোকটা মুসলমান, ওর নাম জামাতুল্লাহ। একবার কয়েকজন তেলেগু লস্করের সঙ্গে সে একটা জাহাজ করে, জাহাজে করে ডাচ ইস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপে নারকেলকুচি বোঝাই নিয়ে মাদ্রাজ দিতে আসে। সেই সময় একবার তাদের জাহাজ ডুবো পাহাড়ে ধাক্কা লেগে অচল হয়ে পড়ে। সৌরাপাড়া থেকে তাদের কোম্পানির অন্য জাহাজ এসে তাদের জাহাজের মাল তুলে নিয়ে যাবার আগে 7 দিন ওরা সেইখানে পড়েছিল। একদিন সমুদ্রে রক্ত বিষাক্ত কাঁকড়া খেয়ে জাহাজ শুক্ত লোকের কলেরা হলো। এইখানে সুশীল জিজ্ঞাসা করল, সবারই কলেরা হলো? কেউ বাঁচছিল না, খাবার পাওয়া যেত না। পাহাড়ের একটা গর্তে কাঁকড়া পেয়ে সেদিন ওরা তাই ধরেছিল, ছোট ছোট লাল কাঁকড়া। তারপর 2 জন বাদে সব সেই রাতে মারা গেল। বাবুজি, সে রাতের কথা ভাবলে এখনো ভয় হয়। 17 জন দিশি লস্কর আর 2 জন ওলন্দাজ সাহেব, একজন মেট আর একজন ইঞ্জিনিয়ার, সে রাতে সাবার রইলাম, বাকি কাপ্তান আর আমি। তারপর জাহাজের কাপ্তান ওকে বললে, মরাগুলো টান দিয়ে ফেলে দাও জলে। ও বললে, আমি মুর্দা ফরাস নই সাহেব, ও আমি ছোব না। সাহেব ওকে গুলি করে মারতে এলো। ও গিয়ে লুকোলো ডেকের ঢাকনি খুলে হোল্ডের মধ্যে। ডেভিড থেকে বোট নামাবার শব্দে সাহেবের মদের নেশা ভাঙল না, তাই তার নিস্তার। ডেকের ওপরে তখন 2টো মরা পড়ে আছে, মরণের বীজ জাহাজের সর্বত্র ছড়ানো। ভয়ে ও কিছু খায়নি সকাল থেকে, পাছে কলেরা হয়। সুতরাং অনাহারে ও ভয়ে খানিকটা দুর্বল হয়ে পড়েছে। দূরে ডাঙা দেখা যাচ্ছিল। দুপুরের দিকে ও লক্ষ্য করেছিল তা। সারা রাত নৌকো বাইবার পর ভোরে এসে বোট ডাঙায় লাগলো। ও নেমে দেখে ডাঙায় ভীষণ জঙ্গল। ওদেশেই সব দ্বীপেই এই ধরনের জঙ্গল ও জানত।
লোকজনের কোনো চিহ্ন নেই কোনো দিকে। বোট ডাঙায় বেঁধেও জঙ্গলের মধ্যে দিয়ে দুদিন হাঁটল। শুধু গাছের কচি পাতা আর এক ধরনের অম্ল মধুর ফল খেয়ে কাটালো সে। মানুষের বসতির সন্ধানে ঘুরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে হঠাৎ একেবারে ও অবাক হয়ে গেল। ওর সামনে প্রকাণ্ড বড় সিংহ দরজা, কিন্তু বড় বড় লতা পাতা উঠে একেবারে ঢেকে ফেলে দিয়েছে। সিংহ দরজার পর একটা বড় পাঁচিলের খানিকটা, আরও খানিকটা গিয়ে একটা বড় মন্দির, তার চূড়ো ভেঙে পড়েছে। মন্দিরের গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি বলে তার মনে হলো। সে ভারতের লোক, হিন্দু দেবদেবীর মূর্তি সে চেনে। এক্ষেত্রে হয়তো সে ঠিক চিনতে পারেনি, তবে তার ওরকম বলেই মনে হয়েছিল। অবাক হয়ে সে আরও ঘুরে ঘুরে দেখল। জায়গাটা একটা বহুকালের পুরনো শহরে ভগ্নস্তূপ মনে হলো। কত মন্দির, কত ঘর, কত পাথরের সিংহ দরজা, গভীর বনের মধ্যে বড় বড় কাছির মতো লতার নাগপাশ বন্ধনে জড়িয়ে কত যুগ ধরে পড়ে আছে। ভীষণ বিষধর সাপের আড্ডা সর্বত্র। একটা বড় ডাঙা ভাঙা মন্দিরে সে পাথরের প্রকাণ্ড বড় মূর্তি দেখেছিল, প্রায় 8-10 হাত উঁচু। সন্ধ্যা আসবার আর বেশি দেরি নেই। এই দেখে তার বড় ভয় হয়ে গেল। এসব প্রাচীনকালের নগর শহর, জিনপরির আড্ডা, তেলুগু লস্করা, যাকে ওদের ভাষায় বলে বৃক্ষমণি। বৃক্ষমণি বড় ভয়ানক জিন। হিন্দুদের পুরোহিত মারা যাওয়ার পর বৃক্ষমণি হয়। এই গহন অরণ্যের মধ্যে লোকহীন পরিত্যক্ত বহু প্রাচীন নাগরের অলিতে গলিতে ঝোপে ঝোপে ধূম্রবর্ণ বিকটাকার কত যুগের বুভুক বৃক্ষমুনির দল সন্ধ্যা অন্ধকার পড়বার সঙ্গে সঙ্গে শিকারের সন্ধানে জাগ্রত হয়ে উঠে হাঁক পারে, मैं भूखा हूँ এই বলে। তাদের হাতের নাগালে পড়লে আর কি রক্ষে আছে? এতে এখান থেকে পালানোই একমাত্র বাঁচবার পথ। সুশীল এক মনে শুনছিল। জিজ্ঞেস করলো, পালিয়ে গেলে কোথায়? সেই জঙ্গলের মধ্যে দিয়ে আবার 2-3 দিন ধরে হেঁটে সমুদ্র পাড়ে পৌঁছলাম। জাহাজে উঠব এসে তখনই খেয়াল, আবার সেই মরা ভর্তি জাহাজে কেন? বুঝলে না বাবুজি, যদি জাহাজে উঠি তবে তো দেশে পৌঁছবার ঠিকানা মেলে, নয়তো সেই যোগগুলি মুলুকে যাব কোথায়? চারিধারে সমুদ্র। যদি জাহাজ না পাই তবে সেই জঙ্গলি মুলুকে না খেতে পেয়ে মরতে হবে। নয়তো জঙ্গলি লোকেরা খুন করে ফেলবে। বাবুজি, তখন এমন ডর সে রাতে ঘুমোতে পারি না। একদিন প্রকাণ্ড এক বন মানুষের হাতে পড়তে পড়তে বেঁচে গেলাম।
নসিবের জোর খুব। অমন ধরনের জানোয়ার যে দুনিয়ায় আছে তা জানতাম না। গাছের ওপর একদল বনমানুষ ছিল। ধাড়িটা আমায় দেখতে পেল না, দেখলে আর বাঁচতাম না। সুশীল মনে মনে একবার চিন্তা করে দেখল, লোকটা মিথ্যা কথা বলছে না, সত্যি বলছে। ওর এই বনমানুষের কথা তার একটা মস্ত বড় পরীক্ষা। সুশীল জন্তু জানোয়ার সম্বন্ধে কিছু কিছু পড়াশোনা করেছিল। বাড়িতে আগে নানা রকম পাখি, বেজি, খরগোশ, সজারু ও বাদর পুষত। গায়ের লোক ঠাট্টা করে বলতো মুস্তাফিদের চিড়িয়াখানা। এ সম্বন্ধে ইংরেজি বইও নিজের পয়সায় কিনেছিল। ও বললে, কত বড় বন মানুষ! খুব বড় বাবুজি। ইন্দোরের পালোয়ান রামনকিপ সিংয়ের চেয়ে একটা বাচ্চার গায়ে জোর বেশি। নিজের আঁকসে দেখলাম। কি করে দেখলে? ডাল পড়ে হাত আর পা দিয়ে ধরে। আমার মাথার ওপর গাছপালার ডালগুলো তো বনমানুষে বিলকুল ভর্তি হয়ে গিয়েছে। তবে তুমি সুমাত্রা দ্বীপে কিংবা বর্নিওতে গিয়ে, কিংবা ওর কাছাকাছি ছোট দ্বীপে তুমি যে বনমানুষ বলছো, এ হচ্ছে ওরাংওটাং। এছাড়া কোনো বনমানুষ ও দেশে থাকবে না। লোকটা হঠাৎ অত্যন্ত বিস্ময়ে সুশীলের মুখের দিকে চেয়ে বলল, দাঁড়ান দাঁড়ান বাবুজি, কি জায়গার নাম করলেন আপনি? সুমাত্রা আর বর্নিও। ও, আপনি বহুত পড়ালিখা আদমি। এই নাম কতকাল শুনেছি জানেন? আজ 10-12 বছর। শেষের নামটা কি বললেন বাবুজি? বর্নিও, ঠিক। সুলুসির নাম জাহাজে 4টে দেখবেন। সুলুসির কাছাকাছি, এপার ওপার। কেন জানেন বাবুজি? এই নাম শুনলে আমার বহুত কথা মনে পড়ে যায়, তাজ্জব কথা। আজ দেখছেন আমায় এই গড়ের মাঠে বসে 2-1 পয়সা ভিক্ষা করছি, কিন্তু আমি আজ আচ্ছা, সে কথা এখন থাক। তারপর কি করলে বলো না? জঙ্গল থেকে এসে উঠলে আবার জাহাজে? হ্যাঁ, উঠলাম। সেই কাপ্তান তখন মদ খেয়ে বেহুশ হয়ে নিজের কেবিনে চারিদিকে ঘুমোচ্ছে। আমি আগে তো ভাবলাম মরে গিয়েছে। মরাগুলো কতক কাপ্তান ফেলে দিয়েছে, কতক তখনও রয়েছে। ভীষণ বদ গন্ধ আর সেই গরম। আমি জাহাজে কিছু খেতে পারি না কলেরার ভয়ে। ডাঙায় গিয়ে মাছ ধরতাম আর কচ্ছপ। কাপ্তান বেঁচে ছিল? বেঁচে ছিল, কিন্তু বেচারির মগজ খারাপ হয়ে গিয়েছিল একেবারে। তখনকার দিনে বেতার ছিল না। আমাদের জাহাজে যে অমন হয়ে গেল, সে খবর কোথাও দেওয়া যায়নি। ওসব দিকের সমুদ্রে জাহাজ বেশি চলাচল করে না, জাহাজের লাইন নয়। 11 দিন পরে সৌরাবাই থেকে জাহাজ যাচ্ছিল পাসারাং পং। তারা আমাদের আগুন দেখে জাহাজে তুলে নিয়ে বাঁচায়। কিসের আগুন? ডুবো পাহাড়ের খানিকটা ভাটার সময় বেরিয়ে থাকতো। পাটের থলে জ্বালিয়ে সেখানে রোজ আগুন করতাম। অন্য জাহাজে যদি চোখে পড়ে, তাতেই তো বেঁচে গেলাম।
এ পর্যন্ত শুনে সুশীল বুঝতে পারল না লোকটার ভাগ্য কিসে ফিরেছিল। তবে লোকটা যে মিথ্যা কথা বলছে না, ওর কথার ধরন শুনে সুশীলের তা মনে হলো।